नारे बलूचिस्तान! यक जाओ जाओ, इस कौम को देखो, ये बदबख्त वही कौम है जिसने बंगालियों की औरतों की असमत तरी की। और ये बंगाल नहीं है, ये बलूचिस्तान है। বেলুচিস্তান পাকিস্তানের এক অবহেলিত প্রদেশ, কিন্তু এই প্রদেশ নিয়েই আন্তর্জাতিক অঙ্গন এখন তোলপাড়। আর এই ঝড়ের সামনে দাঁড়িয়ে যে নেতৃত্ব দিচ্ছেন সে কোনো নেতা বা কমান্ডার নন, তিনি পেশায় একজন চিকিৎসক, একজন তরুণী যার কণ্ঠের ধার আজ পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর অস্ত্রের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। ডক্টর মাহরাং বালুচ, যিনি হয়ে উঠেছেন শোষণের বিরুদ্ধে এক জীবন্ত ইশতেহার। অবাক করার মতো বিষয় হলো, পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রকে চ্যালেঞ্জ করতে গিয়ে এই বেলুচ অগ্নিকন্যার কণ্ঠে বারবার প্রতিধ্বনিত হচ্ছে বাংলাদেশের নাম, ৭১-এর গৌরবোজ্জ্বল মুক্তি সংগ্রামের ইতিহাস। বর্তমান বিশ্ব রাজনীতিতে বেলুচিস্তান সংকট এমন এক স্পর্শকাতর অধ্যায়ে এসে দাঁড়িয়েছে যা শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে সীমাবদ্ধ নেই। ভৌগোলিক ও কৌশলগত কারণে এই অঞ্চলটি এখন আন্তর্জাতিক পরাশক্তিদের দাবার বোর্ডে পরিণত হয়েছে। আয়তনের দিক থেকে পাকিস্তানের প্রায় ৪৪% জুড়ে থাকা এই সুবিশাল প্রদেশটি মাটির নিচে লুকিয়ে রেখেছে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ। সোনা, তামা আর প্রাকৃতিক গ্যাসের মতো মহামূল্যবান খনিতে সমৃদ্ধ এই অঞ্চলটি বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে চীনের বহু বিলিয়ন ডলারের ড্রিম প্রজেক্ট, যা চীনা পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেক নামে পরিচিত, তার একটি বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই বেলুচিস্তানের ওপর দিয়েই গেছে। এর পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, চীন এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভূ রাজনৈতিক এবং কৌশলগত নিরাপত্তার সমীকরণে বেলুচিস্তান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কিন্তু এত বিপুল প্রাকৃতিক সম্পদ আর বৈশ্বিক গুরুত্ব থাকা সত্ত্বেও বেলুচিস্তানের সাধারণ মানুষের ভাগ্যে কি জুটেছে? সম্পদের প্রাচুর্যের মাঝে বাস করেও সেখানকার মানুষ আজ পৃথিবীর সবচেয়ে অবহেলিত আর বঞ্চিত জনগোষ্ঠীর অন্যতম। তাদের ঘরের গ্যাস দিয়ে পুরো পাকিস্তানের কলকারখানা চলে, অথচ তাদের নিজেদের ঘরে যে উনুন জ্বলবে সেই সুযোগটুকুও নেই। এই চরম অর্থনৈতিক বঞ্চনা, রাষ্ট্রীয় বৈষম্য, ভাষা ও সংস্কৃতির ওপর নিরন্তর আঘাত এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার ধারাবাহিক ইতিহাস বেলুচ জনগণের মনে এক গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। এই ক্ষোভের শুরু কিন্তু আজ বা গতকাল নয়। বালুচ জাতীয়তাবাদীদের দীর্ঘদিনের দাবি এবং ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই সংকটের বীজ রোপিত হয়েছিল ১৯৪৮ সালে, যখন ব্রিটিশ শাসনের অবসানের পর কালাত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করেছিল। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক এই অঞ্চলটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেই থেকে শুরু হওয়া বৈষম্য আর দমন পীড়নের পথ ধরে আজ পর্যন্ত বেলুচদের স্বাধীনতার দাবি কিংবা স্বাধিকারের লড়াই কখনো থমকে যায়নি। পাকিস্তান রাষ্ট্রটি ১৯৭১ সালের ইতিহাস থেকে বিন্দুমাত্র শিক্ষা নেয়নি। তৎকালীন পূর্ব পাকিস্তানে যেভাবে বাঙালিদের ন্যায্য অধিকার দেওয়ার পরিবর্তে বুলেট আর বেয়োনেট দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, ঠিক একই নৃশংস নীল নকশা বছরের পর বছর ধরে বাস্তবায়িত হচ্ছে বেলুচিস্তানের বুকে। সেখানে আজ আইন শৃঙ্খলা রক্ষার নামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্বিচারে মানুষকে গুম করা হচ্ছে। হাজার হাজার তরুণকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের আর কোনোদিন খোঁজ মেলে না। এই ভয়াবহ অন্ধকার আর লাশের গন্ধের মাঝেই ২০১৩ সালের ডিসেম্বরে এক অভূতপূর্ব প্রতিরোধের সূচনা হয়েছিল। পাকিস্তানের সামরিক শক্তির অহংকারকে গুঁড়িয়ে দিচ্ছেন আন্তর্জাতিক মহলে। আজ তাই তিনি নোবেল শান্তি পুরস্কারের অন্যতম জোরালো দাবিদার এবং বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার নাম স্থান করে নিয়েছে। ইসলামাবাদের সেই ঐতিহাসিক সমাবেশে মাহরাং বালুচের দেওয়া একটি বক্তব্য বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ মানুষের হৃদয়ে আলোড়ন তোলে। তিনি সরাসরি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে পাকিস্তানি সেনাবাহিনীকে তাদের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়ের কথা মনে করিয়ে দেন।
তিনি গর্জে উঠে বলেন যে এই অভিশপ্ত বাহিনী ঠিক সেই কাপুরুষের দল যারা 1971 সালে বাঙালি নারীদের সম্মানহানি করেছিল, এবং এরা এমনই এক কাপুরুষ দল যাদের প্যান্ট বাঙালিরা খুলে নিয়েছিল। যখনই এই সেনাবাহিনী নিজেদের চেয়ে শক্তিশালী কোনো শক্তির মুখোমুখি হয়, তখনই এদের প্যান্ট খুলে পড়ে যায়। অত্যাচারী এই বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে এরা হয়তো বেলুচদের ক্ষমা করবেন না, দয়াও করবেন না, তবে তাদের মনে রাখা উচিত যে এটি 1948 বা 1971 সাল নয়, আর এটি বাংলাও নয়, এটি বেলুচিস্তান। তিনি মনে করিয়ে দেন যে পূর্ব পাকিস্তানের শোষিত মানুষের দুঃখ দুর্দশার সাথে আজকের বেলুচিস্তানের মিল থাকলেও প্রতিরোধের ধরন আর বৈশ্বিক পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। ডক্টর মাহরাং বালুচের এই অবিনাশী কণ্ঠকে স্তব্ধ করতে পাকিস্তানের শোষক সরকার শেষ পর্যন্ত তাদের চেনা আইনি প্রহসনের আশ্রয় নিয়েছে। 2024 সালের একটি বিক্ষোভকে কেন্দ্র করে যেখানে আধা সামরিক বাহিনীর সদস্য নিহতের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে 2025 সালের মার্চ মাস থেকে তাকে এবং তার সহযোগীদের বন্দী করে রাখা হয়। এরপর 2026 সালের জুলাই এসে পাকিস্তানের একটি তথাকথিত সন্ত্রাস বিরোধী আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে বিচারের নামে চরম প্রহসন বলে তীব্র নিন্দা জানিয়েছেন, কারণ এই পুরো প্রক্রিয়ায় তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। কিন্তু লোহার গড়াত দিয়ে কি আর আগ্নেয়গিরির লাভা চেপে রাখা যায়? কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেও মাহরাং যে বার্তা পাঠিয়েছেন তা হলো অধিকার আদায়ের লড়াই চলবেই। তার এই আত্মত্যাগ আজ পুরো বেলুচ জাতিকে এক সুতোয় বেঁধে ফেলেছে। আজ বেলুচিস্তানের বিদ্রোহীরা শুধু স্বাধিকারের দাবি তুলছে না, তারা ইতোমধ্যেই নিজস্ব আলাদা পতাকা, জাতীয় সঙ্গীত এবং নতুন মুদ্রা প্রচলন চালুর ঘোষণা দিয়েছে। বেলুচিস্তানের প্রায় 85% বেশি এলাকা এখন আর পাকিস্তান সরকারের কার্যকর নিয়ন্ত্রণে নেই, এবং মস্তং এলাকায় সম্প্রতি 45 জন পাকিস্তানি সেনা নিহতের ঘটনা প্রমাণ করে যে কেবল অস্ত্রের মুখে এই সুবিশাল অঞ্চলকে আর ধরে রাখা পাকিস্তানের পক্ষে সম্ভব নয়। যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তাকে ধ্বংসের মুখোমুখি হতে হয়। 1971 সালে বাঙালিদের ওপর বর্বরতা চালিয়ে পাকিস্তান নিজের দেশকে টুকরো হওয়া থেকে রুখতে পারেনি, আর আজ 2026 সালে এসে তারা একই ভুলের পুনরাবৃত্তি করছে বেলুচিস্তানে। কিন্তু ডক্টর মাহরাং বালুচের আদর্শকে খাঁচায় বন্দি করে রেখে তারা কি পারবে বেলুচদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করতে, নাকি এই দমন পীড়নের চূড়ান্ত পরিণতি হিসেবে 2026 সালের এই সময় এসে খণ্ড বিখণ্ড হয়ে যাবে পাকিস্তানের অবশিষ্ট মানচিত্র? অস্ত্রের অহংকার বনাম সত্য ও ন্যায়ের এই অসম লড়াইয়ের শেষ কোথায়, এবং দক্ষিণ এশিয়ার এই জ্বলন্ত ভূ রাজনৈতিক সংকটের জল কোন দিকে গড়ায়, এখন সেদিকেই গভীর কৌতূহল নিয়ে তাকিয়ে আছে পুরো বিশ্ব।